আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা দেখব খুবই একটি ইম্পোর্টেন্ট বিষয় সেটি হচ্ছে ইংলিশ রিডিং স্কিলের স্ক্যানশন। মানে ইংলিশ রিডিং স্কিলে পার্ট সি তে তোমাদের একটি কবিতা দিয়ে বলে স্ক্যান দ্য পোয়েম। তো সেটাকে বলা হয় স্ক্যানশন। তো কবিতাকে কিভাবে স্ক্যান করতে হয় বা স্ক্যানশন কিভাবে করবে এবং স্ক্যান করতে কি কি বিষয় খেয়াল রাখতে হবে, তো আমি আজকে সেই পুরো বিষয়টি ডিটেইলস এই একটি ক্লাসেই তোমরা জানতে পারবে। আর অবশ্যই এই স্ক্যানশনে সর্বোচ্চ মার্কস পাওয়ার জন্য এই পুরো ভিডিওটি দেখবে। আর এই একটি ভিডিওর মাধ্যমে তুমি স্ক্যানশন একদম ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা স্ক্যানশন শুরু করি। তো স্ক্যানশন শুরু করার আগে তোমাকে যে দুটি বিষয় জানতে হবে সেটি হচ্ছে নাম্বার 1 ক্যাটাগরিজ অফ মিটার, এটি জানতে হবে। আর নাম্বার 2 হচ্ছে প্রসোডিক নেম। তো এই দুটি বিষয় খেয়াল রাখতে হবে। তো এই দুটি জানার জন্য ক্যাটাগরিজ অফ মিটার আমরা আগে জানবো, তারপর হচ্ছে প্রসোডিক নেম। তো ক্যাটাগরিজ অফ মিটার, তো মিটার বোঝার জন্য তোমাকে আমাদের সেই মানে শিশুকালে ফিরে যেতে হবে। আমরা যখন 1 এ বা 2 এ শিখেছিলাম যে সিলেবল শিখেছিলাম। একটি ওয়ার্ড কয়ভাবে উচ্চারিত হয় সেইভাবে আমরা একটি সিলেবল শিখেছিলাম। যেমন কম্পেয়ার, এটা হচ্ছে একটি ওয়ার্ড, কিন্তু এই একটি ওয়ার্ডকে ২ টা সিলেবলে ভেঙে উচ্চারণ করতে হয়। যেমন কম-পেয়ার, কম-পেয়ার এখানে কিন্তু ২ টা সিলেবল। তাহলে এই যে সিলেবল এটাই হচ্ছে, তুমি যদি সিলেবল ভালোভাবে বুঝতে পারো তাহলে এই মিটারটা তুমি ভালোভাবে বুঝতে পারবে। তো চলো মনোমিটার। মনোমিটার হচ্ছে 1 ফুট থাকবে। আমি একটি কথা তোমাদের বলে দিই যে কম্পেয়ার হচ্ছে একটি ওয়ার্ড। তাহলে এই ওয়ার্ডের ভিতরে ২ টা সিলেবল রয়েছে। একটি হচ্ছে কম আর একটা হচ্ছে পেয়ার। তো এই ২ টা সিলেবলকে বলা হয় অন ফুট। ২ টা সিলেবলকে বলা হয় অন ফুট। আর এই অন ফুটকে বলা হয় মনোমিটার। অন ফুটকে বলা হয় মনোমিটার। তো ১ম এ একটু ধারণা নাও, তারপর ধীরে, ধীরে সবকিছু বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ২ টা সিলেবলের একটি ওয়ার্ডকে বলা হয় অন ফুট। তো এই বিষয়টি আমি আবারও আ রিপিট করছি যে ২ টা সিলেবলের একটি ওয়ার্ডকে বলা হয় অন ফুট। আর এই অন ফুটকে বলা হয় মনোমিটার। এই অন ফুট, তাহলে এটাই হচ্ছে অন ফুট এবং এটাকে বলা হবে হচ্ছে মনোমিটার। এবং 2 ফিট, 2 ফিট হচ্ছে অন ফুটের প্লুরাল। অন ফুটের প্লুরাল হচ্ছে 2 ফিট। যেমন ফুট এর প্লুরাল হচ্ছে ফিট। তাহলে কম্পেয়ার এটা হচ্ছে ২ টি সিলেবলের একটি ওয়ার্ড। তাহলে যে শ্যাল আই এখানে হচ্ছে, তাহলে ২ টা সিলেবলকে বলা হয় অন ফুট। তাহলে শ্যাল একটি সিলেবল, আই একটি সিলেবল। এই ২ টা সিলেবলকে বলা হবে অন ফুট। আর যেহেতু এখানে ৪ টা সিলেবল, মানে এই যে ২ টা সিলেবল এবং এই ২ টা সিলেবল, ৪ টা সিলেবলকে বলা হবে 2 ফিট এবং সেটাকে বলা হবে ডায়ামিটার। তাহলে ৪ টা সিলেবলের একটি সেন্টেন্সকে বা একটি লাইনকে, ৪ টা সিলেবলের একটি লাইনকে বলা হবে 2 ফিট এবং সেটাকে বলা হবে ডায়ামিটার। তারপর হচ্ছে এরকম এই যে দেখো ২ টা সিলেবল, এই ২ টাকে বলা হবে অন ফুট। তারপরে এই ৪ টা সিলেবলকে বলা হবে 2 ফিট। আর এই ৬ টা সিলেবলকে বলা হবে হচ্ছে 3 ফিট। তাহলে ২ টা সিলেবলকে বলা হবে অন ফুট এবং ৪ টা সিলেবলকে বলা হবে 2 ফিট এবং ৪ টা সিলেবলের লাইনকে বলা হবে ডায়ামিটার এবং ৬ টা সিলেবল, দেখো ২ টা সিলেবল, ৪ টা সিলেবল এবং ৬ টা সিলেবলকে বলা হবে 3 ফিট এবং 3 ফিটের এই ৬ টা সিলেবলের একটি লাইনকে বলা হবে 3 ফিট এবং এই ৬ টা সিলেবলের একটি লাইনকে বলা হবে ট্রাইমিটার এবং এই 3 ফিটকে বলা হবে ট্রাইমিটার। তাহলে এখানে ৪ টা ফিট আছে দেখো। ২ টা সিলেবলকে অন ফুট, ৪ টাকে বলা হবে 2 ফিট, ৬ টাকে বলা হবে 3 ফিট এবং ৮ টাকে বলা হবে 4 ফিট। মানে 4 ফিট থাকলে ডাবল হবে ৮ ফিট এবং 5 ফিট থাকলে তাহলে ১০ টা সিলেবল হবে।
6 ফিট থাকলে 12টা সিলেবল হবে মানে ডাবল, এবং 7 ফিট থাকলে 14টা সিলেবল হবে। তাহলে 4 ফিট, তাহলে এ যে 1 ফুট, আর 4টা হলে 2 ফিট, 6টা হলে 3 ফিট, 8টা হলে 4 ফিট। আর এই 8টা সিলেবলের একটি লাইনকে অথবা 4 ফিটের একটি লাইনকে বলা হবে টেট্রামিটার। টেট্রামিটার। এবার হচ্ছে 5 ফিটের লাইন, যেমন 1 ফিট, 2 ফুট, 3 ফিট, 4 ফিট, 5 ফিট। মানে এখানে সিলেবল রয়েছে 10টা। 2টা, 4টা, 6টা, 8টা, 10টা। 10টা সিলেবলের একটি লাইনকে বলা হবে 5 ফিট। তাহলে এখানে যেহেতু 10টা সিলেবলের একটি লাইনকে বলা হবে 5 ফিট। আর সেই 5 ফিটের একটি লাইনকে বলা হয় হচ্ছে পেন্টামিটার। তাহলে 6 ফিটের লাইন থাকবে কয়টি? 12টা সিলেবল। এখানে 12টা সিলেবল, এবং 6 ফিটের একটি লাইনকে বলা হবে হেক্সামিটার। আর 7 ফিটের লাইনে অবশ্যই তাহলে 14টা সিলেবল থাকবে। 14টা সিলেবলের একটি লাইনকে বলা হবে হচ্ছে হেপ্টামিটার। তাহলে এই বিষয়টি আমি আবারও ক্লিয়ার করছি। দুটি সিলেবল, এটি একটি ওয়ার্ড, এই ওয়ার্ডকে দুটি সিলেবলে ভেঙে উচ্চারণ করতে হয়, যেমন কম্পেয়ার। 2টা সিলেবলের একটি ওয়ার্ডকে বলা হবে অন ফুট। চার, তাহলে ডাবল যখন হবে 4টা তখন হবে 2 ফিট। 6টা হলে হবে হচ্ছে 3 ফিট। 8টা হলে হবে হচ্ছে 4 ফিট। 10টা হলে হবে হচ্ছে 5 ফিট। 12টা হলে হবে হচ্ছে 6 ফিট, এবং 14টা হলে হবে হচ্ছে 7 ফিট, মানে ডাবল। 7 ফিটের একটি লাইনে মানে 7 ফিট তখনই বলা হবে যখন 14টা সিলেবল থাকবে, যে 2টা, 4টা, 6টা, 8টা, 10টা, 12টা, 14টা। তাহলে এই 7 ফিটের লাইনকে বলা হবে হেপ্টামিটার। তারপরে 6 ফিটের লাইনকে বলা হবে হেক্সামিটার। 5 ফিটের লাইনকে বলা হবে পেন্টামিটার। 4 ফিটের লাইনকে বলা হবে টেট্রামিটার। 3 ফিটের লাইনকে বলা হবে ট্রায়ামিটার। 2 ফিটের লাইনকে বলা হবে ডায়ামিটার, এবং 1 ফুটের লাইনকে বলা হবে মনোমিটার। তাহলে যে এই সাপোজ এটা একটি ওয়ার্ড, এবং এটাকে তুমি যদি সেন্টেন্স ধরো, তাহলে তুমি এটিকে একটি লাইন ধরো, তাহলে এই লাইনকে বলা হবে মনোমিটার। এই লাইনে 4টা সিলেবল রয়েছে, মানে 2 ফিট রয়েছে, তাহলে এটাকে বলা হবে ডায়ামিটার। এরকম এখানে দেখো 10টা সিলেবল রয়েছে, তাহলে 5 ফিট রয়েছে। তো 10টা সিলেবলের একটি লাইনকে বলা হবে পেন্টামিটার। এই মিটার বোঝার জন্য আমাদের এইগুলাই হচ্ছে যথেষ্ট, এবং আমাদের মিটারকে ভাগ করার জন্য অবশ্যই কিন্তু প্রতিটা ওয়ার্ডের আমাদের সিলেবলকে ভাঙতে হবে এবং ভাঙা জানতে হবে। দেখুন শ্যাল, কম্পেয়ার, এটা হচ্ছে একটি ওয়ার্ড। এই ওয়ার্ডকে 2 ভাবে উচ্চারণ করা যায়, এবং শ্যাল কিন্তু একভাবে উচ্চারণ করা হয়। আই একটা সিলেবল, কিন্তু আবার এই যে দি একটা সিলেবল, টু একটা সিলেবল। তারপরে দেখো সাবমার্স, এটা একটি ওয়ার্ড, কিন্তু এটাকে 2টা ভাগে ভাগ করা যায়। তো আমাদের সিলেবল ভাঙা শেখা লাগবে। তো আমরা শিখে নিলাম হচ্ছে ক্যাটাগরিজ অফ মিটার। আর তোমরা যদি এটি না বুঝে থাকো, আবারও ভিডিওটি একটু ক্রস করে থামিয়ে লিখে বুঝে নাও, এবং অথবা ভিডিওটি আবার প্রথম থেকে প্লে করে দেখো। তো এবার আমরা দেখবো হচ্ছে প্রস্তুতিক নেম। তো মিটার এবং প্রস্তুতিক নেম কিন্তু স্ক্যানশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আর অবশ্যই তোমরা ধৈর্য সহকারে এই ভিডিওটি দেখবে, তার কারণ এই একটি ভিডিওর মাধ্যমে আমরা স্ক্যানশনটা শেষ করতে চাচ্ছি। আর এরপরে আমরা দেখব প্রস্তুতিক নেমটা শেখানোর পরে আমরা দেখব হচ্ছে প্র্যাকটিস। তো কিভাবে আমরা একটি লাইনকে স্ক্যান করব। একটি লাইন যদি তুমি শিখতে পারো, তাহলে হাজার লাইন কেন, তুমি অনেকগুলো লাইন, মানে 14, 15, 20, 100 এরকম শত লাইনকে স্ক্যান করতে পারবে একটি লাইন শিখলে। আমরা এবার শিখবো হচ্ছে প্রস্তুতিক নেম। তো প্রস্তুতিক নেম শেখার আগে আমাদের যেটি জানতে হবে সেটি হচ্ছে স্ট্রেস এবং আনস্ট্রেস, মানে এই দুটি বিষয় জানতে হবে। যেমন স্ট্রেস মানে হচ্ছে জোর, মানে যে ওয়ার্ডের উপর, যে সিলেবলের উপর জোর দেওয়া হয় তাকে বলা হয় স্ট্রেস। আর আনস্ট্রেস হচ্ছে যে সিলেবলের উপর
মানে জোর দেওয়া হয় না, সেটি হচ্ছে আনস্ট্রেস। আর স্ট্রেস বোঝানোর জন্য আমরা হচ্ছে যে নৌকার মতো যে একটি ওয়ার্ড, নৌকার মতো এর উপরে যে নৌকার মতো একটি চিহ্ন এটিকে ব্যবহার করব। আর আনস্ট্রেস বোঝানোর জন্য আমরা এই যে রেইটের উপরে এর উপরে যে একটি কমার মানে এটা কি বলা যায়? এটা হচ্ছে পজিটিভের মতো যে চিহ্নটা এটিকে বোঝানো হয়। তো তোমরা এই বিষয়টি খেয়াল রাখবে। যে স্ট্রেস হচ্ছে যে সিলেবলের উপর জোর পড়ে সেটিকে বলা হয় স্ট্রেস। আর স্ট্রেসের জন্য এই নৌকার মতো চিহ্নটি ব্যবহার করা হয়। আর আনস্ট্রেস হচ্ছে যে ওয়ার্ডের উপর জোর পড়ে না, যে ওয়ার্ডের উপর জোর পড়ে না এবং সেই ওয়ার্ডটাকে হচ্ছে যে পজিটিভের এই চিহ্নটার মাধ্যমে বোঝানো হয়। যেমন আমরা স্ট্রেস আগে বুঝি নে যে পি রেট, পি রেট। সাধারণত এখানে কিন্তু পি, প্রথমে কিন্তু পি রেট এটা একটি ওয়ার্ড, কিন্তু দুটি সিলেবল রয়েছে। তো পি এটার উপর কিন্তু জোর পড়েছে পি আর রেট, পি রেট। পির উপর জোর পড়ছে, রেটের উপর কিন্তু জোর পড়ছে না। তাহলে পিটাকে আমরা এই সিলেবল, প্রথম সিলেবলকে আমরা স্ট্রেস বলবো, যেটার উপরে স্ট্রেস মানে জোর প্রদান করা হয়েছে। আর দেখো আনস্ট্রেস মানে যেটার উপর জোর প্রদান করা হয় নাই। তাহলে এই পি এর উপরে যদি আমরা জোর প্রদান করে থাকি তাহলে রেট এটার উপর জোর প্রদান হয়নি। যেমন পি, পি জোর পড়ছে আর রেট জোর পড়ে নাই। হালকাভাবে উচ্চারিত হচ্ছে যে পি জোর পড়ছে, রেট জোর পড়ছে না। তাহলে এখানে স্ট্রেস হবে পি আর রেট হচ্ছে আনস্ট্রেস। এটা আবারও ভালোভাবে আমি আবারও বোঝানোর জন্য রিপিট করে বলছি যে স্ট্রেস হচ্ছে মানে যেটার উপর জোর পড়ে পি, এটা কিন্তু জোর পড়ছে পি। আর রেট এটার উপর কিন্তু জোর পড়ছে না। এই কারণে পিটা হচ্ছে স্ট্রেস এবং আনস্ট্রেস হচ্ছে রেট। আর দেখো পির উপর স্ট্রেস বোঝানোর জন্য মানে জোর বোঝানোর জন্য আমরা নৌকার মতো চিহ্নটি দিয়েছি। আর আনস্ট্রেস বোঝাতে আমরা যে ফুল স্টপের উপর যে এর উপর যে একটি চিহ্ন এইটিকে আমরা ব্যবহার করব। তো এরপরে আমরা প্র্যাকটিসে চলে যাব, তখন বুঝতে পারবে। এবার আমরা আমাদের যেটি বুঝতে হবে সেটি হচ্ছে যেমন ডায়াসিলেপিক আর হচ্ছে ট্রায়াসিলেপিক, এটা বুঝতে হবে। ডায়াসিলেপিক এবং ট্রাইসিলেপিক এটা বোঝা খুবই জরুরি। তার কারণ ডায়াসিলেপিক হচ্ছে দুইটা সিলেবল থাকবে, দুইটা সিলেবল বিশিষ্ট। এরকম যদি কোনো দুইটা সিলেবল বিশিষ্ট ওয়ার্ড থাকে তাহলে আমরা এই চারটি বিষয় খেয়াল করব। আর কোনো ওয়ার্ড যদি তিনটা সিলেবল হয়ে থাকে তাহলে আমরা নিচের এই তিনটি বিষয় খেয়াল রাখবো। আমি আবারও কথাটি রিপিট করছি, যদি কখনো এরকম দুইটা সিলেবল বিশিষ্ট ওয়ার্ড হয় তাহলে আমরা নিচের এই ডায়াসিলেপিকের এই চারটা বিষয়কে খেয়াল করব। আর যদি তিনটা ওয়ার্ড বিশিষ্ট ওয়ার্ড হয় তাহলে আমরা এই নিচের তিনটিকে খেয়াল করব। যেমন আমরা যদি প্রথমে ভাবি যে পিরেট এটা একটি ওয়ার্ড, এটা যেহেতু ডায়াসিলেপিক মানে দুইটা সিলেবলকে বলা হবে ডায়াসিলেপিক। তো এই দুইটা সিলেবল বিশিষ্ট ওয়ার্ড, তাহলে এইটা বোঝানোর জন্য আমরা এই চারটার দিকে খেয়াল রাখবো। যেমন ডায়াসিলেপিক যদি কোনো ওয়ার্ড থাকে, ডায়াসিলেপিক দুইটা সিলেবল বিশিষ্ট যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে তার প্রস্তুতিক নেম হবে এই চারটা অনুযায়ী, এই চারটা অনুযায়ী প্রস্তুতিক নেম হবে। আর আমি তোমাদের প্রস্তুতিক নেমের ক্ষেত্রে স্ট্রেস এবং আনস্ট্রেস কি জন্য আগে শেখালাম সেটা এখন আমি তোমাদের ক্লিয়ার করছি। যেমন প্রথম ওয়ার্ড, এই যে দুইটা ওয়ার্ড বিশিষ্ট ডায়াসিলেপিক আমরা এই চারটি বিষয়ের উপর খেয়াল রাখবো। তাহলে যে পি রেট, দেখো পি স্ট্রেস, রেট হচ্ছে আনস্ট্রেস, এটা তো আমরা বুঝিয়েছি। তাহলে এই যে এক্স দ্বারা আমরা এখানে এই চিহ্নটা আসলে দেওয়ার মতো কোনো উপায় ছিল না। এই কারণে স্ট্রেস বোঝাতে আমরা এক্স চিহ্ন নিয়েছি, আনস্ট্রেস বোঝাতে যে এ চিহ্নের মতো এর উপর যে চিহ্ন এই চিহ্নটাকে আমরা এই চিহ্ন হিসাবে নিয়েছি। তাহলে যখন এই যে এটা স্ট্রেস, এক্সটা হচ্ছে স্ট্রেস আর এটা হচ্ছে ফুল উপরে যে পজিটিভ চিহ্নটা এটা হচ্ছে আনস্ট্রেস। তাহলে যখন কোনো দুইটা ওয়ার্ড, তাহলে এখানে কিন্তু দুইটা সিলেবল হবে, একটা হচ্ছে স্ট্রেস আর একটা হচ্ছে আনস্ট্রেস। প্রথমটা হচ্ছে স্ট্রেস, এক্স দ্বারা হচ্ছে স্ট্রেস এবং এ চিহ্নটা দ্বারা হচ্ছে আনস্ট্রেস। তাহলে প্রথম যেরকম প্রথম সিলেবলটা যদি স্ট্রেস হয়
তারপরেরটা যদি আনস্ট্রেস হয় তাহলে সেটা হবে প্রস্তুতিক নেম হবে আয়াম্বিক। এটা কিন্তু আয়াম্বিক হবে। তো আমি আবারও কথাটি রিপিট করছি, প্রথম সিলেবলটা যদি স্ট্রেস হয় এরকম পি, তারপরেরটা যদি আনস্ট্রেস হয়, আনস্ট্রেস হয় তাহলে সেটা কিন্তু হবে আয়াম্বিক। আর এটা উচ্চারণ এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আই এ এম পি আই সি, আয়াম্বিক। এবং প্রথমটা যদি আনস্ট্রেস হয়, আনস্ট্রেস বোঝানোর জন্য কিন্তু আমরা এর চিহ্নটা নিয়েছি। প্রথমটা যদি আনস্ট্রেস হয়, তারপরটা যদি স্ট্রেস হয়, তারপরটা যদি স্ট্রেস হয় তাহলে তার নাম হবে ট্রোকাইক। তার প্রস্তুতিক নেম হবে ট্রোকাইক। এটা কিন্তু উল্টা, তাহলে আইএমপি কে প্রথমটা হবে স্ট্রেস এবং পরেরটা হচ্ছে আনস্ট্রেস, তাহলে সেটা হবে আয়াম্বিক। এবং প্রথমটা আনস্ট্রেস এবং পরেরটা স্ট্রেস, তাহলে সেটা হবে তার প্রস্তুতিক নেম হবে ট্রোকাইক। আর দুইটায় যদি আনস্ট্রেচ হয়, এটা খুবই সহজ, যে কোনোটার উপরই জোর পড়লো না, কোনোটার উপরই জোর পড়লো না, তাহলে সেটা কিন্তু আনস্ট্রেচ হবে। তাহলে দুইটায় যদি আনস্ট্রেচ হয় তাহলে তার নাম হবে স্পন্ডাইক, তার নাম হবে স্পন্ডাইক। আর সাধারণত সবচাইতে আমরা যেটি বেশি দেখবো সেটি হচ্ছে এই দুইটা, নয়তো আয়াম্বিক নয়তো ট্রোকাইক। তাহলে দুইটায় যখন আনস্ট্রেস হবে তার প্রস্তুতিক নেম হবে স্পন্ডাইক। আর দুইটায় যখন স্ট্রেস হবে, দুইটায় যখন স্ট্রেস হবে তাহলে তার নাম হবে পিরিক। তাহলে প্রথমটা স্ট্রেস, তারপরটা আনস্ট্রেস, তার প্রস্তুতিক নেম আয়াম্বিক। প্রথমটা হচ্ছে আনস্ট্রেস, প্রথম সিলেবল, তারপরের সিলেবল হচ্ছে স্ট্রেস, তাহলে সেটা হবে ট্রোকাইক। এবং দুই সিলেবলে যদি আনস্ট্রেস হয় তাহলে তার প্রসিডিক নেম হবে স্পন্ডাইক। এবং দুইটা সিলেবলে যদি স্ট্রেস হয় তাহলে তার নাম হবে পিরিক, তার প্রসিডিক নেম হবে পিরিক। মানে পিরিক বোঝাতে আমরা একটি ওয়ার্ড ব্যবহার করতে পারি, যেমন ডা ডাম, ডা ডাম, ডা ডাম। দেখো দুইটা সিলেবলের উপরেই মানে স্ট্রেস পড়ছে, মানে জোর পড়ছে, যে ডা ডাম, ডা ডাম। তাহলে ডা ডাম কিন্তু অবশ্যই পিরিক হবে। আর এই যে পিরেট, এটা কিন্তু আবার আয়াম্বিক হবে, এটা কিন্তু আয়াম্বিক, যেহেতু প্রথমটা হচ্ছে স্ট্রেস, প্রথমটা জোর পি, পি জোর পড়ছে, আর পরেরটা হচ্ছে জোর পড়ে না, রেট। তাহলে প্রথমটা জোর স্ট্রেস এবং পরেরটা হচ্ছে আনস্ট্রেস, তাহলে সেটা হবে আয়াম্বিক। এবার হচ্ছে আমরা যে যদি কোনো ওয়ার্ড ট্রাইসিলেবিক মানে তিনটা সিলেবল বিশিষ্ট হয় তাহলে আমরা এটি ব্যবহার করব। যেমন তিনটা সিলেবল বিশিষ্ট আসলে খুব কমই দেখা যায়, তাও আমরা শিখে নেব। তাহলে তিনটা সিলেবল, যখন কোনো ওয়ার্ড থাকবে তিনটা সিলেবল বিশিষ্ট, তাহলে আমরা এই তিনটা বিষয় খেয়াল রাখবো। তিনটা সিলেবল বিশিষ্ট একটি ওয়ার্ড, তার প্রস্তুতিক নেম হবে এই তিনটা অনুযায়ী। যেমন প্রথম দুইটা যদি স্ট্রেচ হয় আর পরের একটা যদি আনস্ট্রেচ হয় তাহলে তার প্রস্তুতিক নেম হবে অ্যানাপেস্টিক। আর প্রথমটা যদি আনস্ট্রেচ হয়, প্রথমটা হবে আনস্ট্রেচ এবং পরের দুইটা হবে স্ট্রেস, তাহলে তার প্রস্তুতিক নেম হবে ডেকটালিক, ডেকটালিক। আর প্রথমটা স্ট্রেস, মাঝেরটা আনস্ট্রেস এবং তারপরেরটা হচ্ছে স্ট্রেস, তাহলে তার নাম হবে অ্যাম্ফিব্র্যাকিক, অ্যাম্ফিব্র্যাকিক, ব্র্যাকিক। তো এই ছিল হচ্ছে আমাদের, প্রথমে আমরা শিখলাম মিটার, তারপরে শিখলাম হচ্ছে প্রস্তুতিক নেম। তো এবার আমি তোমাদের যে 3 স্টার ধারে একটি কথা লিখে দিয়েছি যে সনেটস, সনেটস আর ইন আয়াম্বিক পেন্টামিটার অলওয়েজ। সনেট মানে 14 লাইনের যে কবিতা তাকে বলা হয় সনেট। মানে এই যে আমরা যে শিখেছি শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, এটা কিন্তু 14 লাইনের একটি কবিতা লিখেছেন উইলিয়াম শেক্সপিয়ার, এটা কিন্তু একটি সনেট। এবং আরেকটি রয়েছে জন মিল্টনের অন হিজ ব্লাইন্ডনেস, 14 লাইনের কবিতা, এটা হচ্ছে একটি সনেট। তো যে কবিতাগুলো সনেট আকারে রয়েছে বা সনেট থাকলেই যেই কবিতা সনেট, সেটারই প্রস্তুতিক নেম হবে আয়াম্বিক পেন্টামিটার, আয়াম্বিক পেন্টামিটার। আয়াম্বিক মানে কি? আয়াম্বিক মানে প্রথম আয়াম্বিক মানে হচ্ছে সেই, সেখানে অবশ্যই প্রথমটা হবে হচ্ছে স্ট্রেচ, পরেরটা হবে হচ্ছে আনস্ট্রেচ, প্রথমটা হবে স্ট্রেচ এবং পরেরটা হবে আনস্ট্রেচ। এবং
আমরা এটি প্র্যাকটিসে যাব একটু পরেই। তাহলে আয়াম্বিক মানে কি? আয়াম্বিক মানে হচ্ছে প্রথমটা হচ্ছে স্ট্রেস, পরেরটা হচ্ছে আনস্ট্রেস এরকম আমরা পাবো। আর পেন্টামিটার মানে কি? পেন্টামিটার মানে হচ্ছে যে পেন্টামিটার মানে কি? যে 5 ফিট থাকবে মানে ১০ টা সিলেবল বিশিষ্ট একটি লাইন থাকবে। প্রতিটা লাইনে ১০ টা সিলেবল থাকবে। দেখো এটা হচ্ছে "শ্যাল আই কম্পেয়ার দি টু সামার স্টে" একটি কবিতা। এখানে ১০ টা সিলেবল রয়েছে এবং ১০ টা সিলেবলকে বলা হবে 5 ফিট এবং ওই ১০ টা সিলেবল বিশিষ্ট লাইনকে বলা হয় পেন্টামিটার। এই কারণে যতগুলো সনেট দেখবে তোমরা সবগুলো সনেটেই তার প্রস্তুতিক নেম হবে আয়াম্বিক পেন্টামিটার। এটা হচ্ছে সব সময়ের জন্য অলওয়েজ লিখে দিয়েছি। তো এবার আমরা যাব প্র্যাকটিসে। তো প্র্যাকটিস করার জন্য আমরা প্রথম একটা লাইন যদি তুমি প্র্যাকটিস করতে পারো বা শিখে নিতে পারো তাহলে প্রতিটা লাইন তোমার কাছে আর কিছুই মনে হবে না। তো আমি তোমাদেরকে আগে বলবো আমরা যেহেতু মিটার শিখলাম, প্রসোডিক নেম শিখলাম, তাহলে এবার এই একটা লাইন তুমি একটু ধৈর্য সহকারে একটা লাইন আগে স্ক্যানটা দেখে নাও। তো এই চিহ্নটা আমরা কখন দেব এবং এ চিহ্নটা আমরা কখন দেব এবং এ চিহ্নটা কখন দেব আমি ৩ টা বিষয় আগে আমি তোমাদের বলে নিই। শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে এটা যেহেতু একটি সনেট তাহলে এটার প্রসোডিক নেম হবে অবশ্যই আয়াম্বিক পেন্টামিটার। যেহেতু এই যে এখানে বলে দিয়েছে যে সনেটের প্রতিটা সনেটের প্রসোডিক নেম হবে আয়াম্বিক পেন্টামিটার। আর পেন্টামিটার মানে কি ১০ টা সিলেবল থাকবে যে এখানে দেখো ১০ টা সিলেবল রয়েছে। এই কারণে কিন্তু পেন্টামিটার। আর আয়াম্বিক মানে কি? আয়াম্বিক মানে হবে প্রথমটা হবে স্ট্রেস, পরেরটা হবে আনস্ট্রেস মানে ২ টা সিলেবল থাকবে। প্রথম সিলেবল হচ্ছে স্ট্রেস, তারপরেরটা হচ্ছে আনস্ট্রেস। দেখো শ্যাল, শ্যাল এটা কিন্তু স্ট্রেস মানে জোর পড়ছে এবং আই কিন্তু একটু স্বাভাবিক মানে স্যাম্পল ভাবে উচ্চারিত হচ্ছে। শ্যাল আই। তারপরে কম্পেয়ার। তাহলে দেখো প্রথমটা হচ্ছে স্ট্রেস, তারপরেরটা আনস্ট্রেস। তো প্রতিটাতে দেখো স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস, স্ট্রেস, আনস্ট্রেস। তো এরকম হলে তাকে বলা হবে আয়াম্বিক। আর পেন্টামিটার হচ্ছে ১০ টা সিলেবলকে বলা হয় পেন্টামিটার। তাহলে দেখো আমরা স্ট্রেস বোঝানোর জন্য যে এর উপরে যে চিহ্নটা, স্ট্রেস মানে হচ্ছে জোর। এর উপরে যে চিহ্নটা এটা আমরা লিখবো, এই চিহ্নটা আমরা দেখব প্রতিটা সিলেবলেই কিন্তু। আর আয়ের উপর যে চিহ্নটা এটা হচ্ছে আনস্ট্রেস মানে যেখানে জোর পড়বে না সেটাকে বোঝানোর জন্য আমরা এই চিহ্নটা ব্যবহার করব। আর এই চিহ্নটা যে রয়েছে, এই চিহ্নটা বোঝানোর জন্য এই যে এই আ হাইফেনটা যে রয়েছে, এই হাইফেন চিহ্নটা বসবে প্রতিটা ২ টা সিলেবল পরপর। মানে দেখো এই ২ টা সিলেবল পর হাইফেন বসিয়েছি, তারপর এই ২ টা সিলেবল পর হাইফেন বসিয়েছি, এই ২ টা সিলেবল পর হাইফেন বসিয়েছি, এই ২ টা সিলেবল পর হাইফেন এবং এই ২ টা সিলেবল পর হাইফেন। তাহলে প্রতিটা ২ টা সিলেবল পরপর এই হাইফেনটা বসবে। এটা খেয়াল রাখতে হবে। তাহলে যেটা স্ট্রেস বোঝাবে তারপরে আমরা এই নৌকার মতো চিহ্নটা দিব। আর যেটা আনস্ট্রেস তারপরে আমরা এই চিহ্নটা দিব। আর প্রতিটা ২ টা সিলেবল পরপর ২ টা সিলেবল পরপর হচ্ছে আমরা বসাবো এই হাইফেন চিহ্নটা। তাহলে দেখো শ্যাল আই আমরা নিলাম। তারপরে কম্পেয়ার দি টু। তাহলে যে শ্যাল আই কম্পেয়ার দি টু এর সামার যেটা হচ্ছে একটি লাইন। তাহলে প্রথম লাইনটা আসলে ছিল কোনভাবে আমরা একটু নেই এখান থেকে যে আমরা এখান থেকে লাইনটা নিলাম। তো এই যে এই লাইনটা যে আমরা নিলাম তো এখান থেকে আমরা দেখব এই লাইনটা কিন্তু আসলে ছিল কোনভাবে আমরা আগে প্রথম পর্যায়ে যাই। আমরা প্রথমের দিকে চলে যাই যে এইভাবে ছিল। তো এই যে দেখো শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার স্টে। তো এই লাইনকে দেখো প্রথম সিলেবল শ্যাল আই। তাহলে শ্যাল যেহেতু স্ট্রেস এরপরে আমরা যে নৌকার মতো চিহ্ন দিয়েছি। তো অনেক জায়গায় চিহ্নগুলো একটু মিসিং হয়েছে কারণ আসলে চিহ্নগুলো দেওয়ার মতো উপায় আমার ছিল না। এই কারণে কিন্তু অনেক জায়গায় মিসিং হয়েছে। সেই ক্ষেত্রে আমি দুঃখিত। তো শ্যাল আই তাহলে এই ২ টার পরে আমরা দেখো এই যে নিয়েছি। কম্পেয়ার এই ২ টার পরে আমরা এই যে আ হাইফেন দিয়েছি। সরি স্ল্যাশ এটার নাম হচ্ছে স্ল্যাশ। স্ল্যাশ মনে ছিল না। তো শ্যাল ২ টা সিলেবল পর আমরা স্ল্যাশ দেব। এই ২ টা সিলেবল পর
স্ল্যাশ দেব, তারপরে দি হচ্ছে একটি সিলেবল, টু হচ্ছে একটি সিলেবল। এরপরে দুইটার পরে আমরা স্ল্যাশ দিলাম, তারপর একটি সিলেবল, তারপরে হচ্ছে দেখো সাম মার্স, এটা হচ্ছে একটি ওয়ার্ড, কিন্তু এই ওয়ার্ডে দুইটা সিলেবল, একটা হচ্ছে সাম, তারপর একটা হচ্ছে মার্স। তাহলে এই যে সাম, এই দুইটা সিলেবল পরে আমরা একটি স্ল্যাশ দিলাম, তারপর হচ্ছে মার্স ডে, এই দুইটা সিলেবল। তো আমরা দুইটা সিলেবল পর পর হচ্ছে স্ল্যাশ চিহ্নটা দেব, আর যেটাকে আমরা স্ট্রেস বোঝাবো তারপরে আমরা নৌকার মতো চিহ্নটা দেব, আনস্ট্রেস বোঝাতে আমরা এই যে আহ, উপরে যে পজিটিভের মতো এই চিহ্নটা আমরা দেব। তো এইভাবেই হচ্ছে প্রতিটা লাইন আমরা করেছি। দেখো এখানে দুইটা হচ্ছে সিলেবল, এখানে দুইটা সিলেবল। তো প্রথমে আমাদের প্রতিটা কবিতা মানে লাইনগুলো তোলার ক্ষেত্রে তোমাদের কবিতাটা মানে প্রশ্নে দেওয়াই থাকবে। সেই কবিতা থেকে লাইনটা তোলার আগে তোমরা এরকম আগে ভাগ করে করে নিবে, এরকম আগে ভাগ করে নিবে, তারপরে কিন্তু এই যে এরকম দুইটা তুললে তারপরে হচ্ছে স্ল্যাশ দিলে, তারপরে আবার দুইটা তুললে আবার স্ল্যাশ দিলে, তো এরকম কিন্তু আবার দেখো এখানে কিন্তু ফাঁকা রাখা লাগবে, দুইটা পর পর আমরা স্ল্যাশ দেব। এবং এই যে সাম মার্স, এটা কিন্তু একসাথে দেই নাই, কারণ এখানে দুইটা সিলেবল, এই কারণে মাঝখানে এটা যেহেতু এখানে দুইটা সিলেবল হয়ে গেছে, তাহলে আমরা স্ল্যাশ দিয়ে পরের সিলেবলটা কাভার করলাম। তো এই প্রতিটা লাইনে হচ্ছে 10টা সিলেবল রয়েছে, যেহেতু পেন্টামিটার, তাহলে এই যে দুইটা সিলেবলকে বলা হবে হচ্ছে অন ফুট, আর এই 4টা সিলেবলের লাইনকে বলা হবে 2 ফিট। তাহলে যে অন ফিট, 2 ফিট, 3 ফিট, 4 ফিট, 5 ফিট, 10টা সিলেবলের একটি লাইনকে বলা হবে 5 ফিট, আর 5 ফিট থাকলে তাকে বলা হবে পেন্টামিটার। আর প্রথমটা হচ্ছে স্ট্রেস এবং পরেরটা আনস্ট্রেস হলে তাকে বলা হবে আয়াম্বিক। তাহলে এই শ্যাল আই কম্পেয়ার দি টু সামার্সডে হচ্ছে এটার প্রসিডিক নেম হবে আয়াম্বিক পেন্টামিটার। তো তোমরা এইভাবে প্রতিটা লাইন কভার করবে। আর যেহেতু কবিতায় যেভাবে স্ট্যান্জা অনুযায়ী আমরা জানি, এই এটা হচ্ছে স্ট্যান্জা, 4টা লাইনের স্ট্যান্জা, 3টা স্ট্যান্জা রয়েছে 4টা লাইন, এবং শেষের স্ট্যান্জা রয়েছে দুইটা লাইনে, যাকে বলা হয় কাপলেট। আর এই 4টে লাইনের স্ট্যান্জাকে বলা হয় কোয়াট্রেইন। তো প্রশ্নে যেভাবে থাকবে, যেহেতু 4 লাইনের স্ট্যান্সা, আমাদের কিন্তু 4 লাইন আগে লিখতে হবে, তারপর একটু ফাঁকা রাখতে হবে, একটু ফাঁকা রেখে তারপর আবার 4 লাইনকে স্ক্যান করতে হবে, তারপর একটু ফাঁকা রেখে 4 লাইনকে স্ক্যান করতে হবে। তো যে কবিতা যে কয় লাইনের স্ট্যান্সা সেই অনুযায়ী তোমাকে ভাগ করে এরকম আগেই আগে থেকে তোমাকে প্রশ্নে একটু দাগিয়ে মানে এটা স্ক্যান করে নিতে হবে, তারপরে সরাসরি লিখতে হবে। তো এটার প্রস্তুতিক নেম আমরা কিভাবে লিখবো এবার আমরা সেটা দেখে নেই। দেখো প্রস্তুতিক নেম আমরা যেহেতু এবার স্ক্যান করলাম 14টা লাইন, কিভাবে অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 10 বা 11 লিখে পার্ট সি অ্যান্সার টু দা কোশ্চেন নাম্বার 11 লিখে আমরা পুরো 14টা লাইন হোক আর 15টা লাইন হোক বা 8টা লাইন হোক, আমরা সেই লাইনগুলোকে স্ক্যান করার পরে এইভাবে দেখো প্রতিটা লাইন এইভাবে স্ক্যান করার পরে আমরা লিখবো হচ্ছে প্রস্তুতিক নেম। তো এই কথাটা লিখবো প্রস্তুতিক নেম। তো প্রস্তুতিক নেম, যেহেতু দ্য পোয়েম ইজ ইন আইএমবিক পেন্টামিটার, যেহেতু এই সনেট 18 বা শ্যাল আই কম্পেয়ার দি টু সামার, সেটার প্রস্তুতিক নেম হচ্ছে আইএমবিক পেন্টামিটার, তাহলে দ্য পোয়েম ইজ ইন আইএমবিক পেন্টামিটার মানে এই কবিতাটি হচ্ছে আইএমবিক পেন্টামিটারে রয়েছে। হাউএভার যাই হোক, দেয়ার ইজ অন ভ্যারিয়েশন, দ্য থার্ড ফুট অফ দ্য 10th লাইন ইজ পিরিক। তাহলে যে লাইনে একটু ভ্যারিয়েশন রয়েছে তোমরা সেটি উল্লেখ করে দেবে। তো এই ছিল আমাদের সনেট 18 বা ইংলিশ রিডিং স্কেলের স্ক্যানশন। তো স্ক্যানশন আবারও বলছি, যারা বুঝতে পারো না তারা অবশ্যই আবার ভিডিওটি প্রথম থেকে দেখবে, তার কারণ স্ক্যানশন এমন একটি পার্ট ইংলিশ রিডিং স্কেলের পার্ট সিতে, যেখানে তোমরা ফুল মার্কস পাওয়ার জন্য মানে ফুল মার্কসই সাধারণত দিয়ে থাকে। তোমাদের স্ক্যানশন 2-1 লাইন দেখে তারপর প্রস্তুতি নেমটা যদি একটু ঠিক থাকে তাহলে পুরো নাম্বারই তোমরা এখান থেকে পাবে ইনশাআল্লাহ। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, এবং পরবর্তীতে আমরা ইংলিশ রিডিং স্কেলের অন্য একটি টপিক নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।